সো আমার ক্লাসের টপিক হচ্ছে ভূচৌম্বকত্ব, ভূচৌম্বকত্ব এবং চুম্বক। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। চুম্বক অবশ্যই আকর্ষণীয় একটা বিষয়। চুম্বক তো সরাসরি লোহাকে আকর্ষণীয় করে, সো আকর্ষণীয় বিষয় হতেই পারে। সো আমরা এখন হচ্ছে ভূচৌম্বকত্ব নিয়ে শুরুতে আলোচনা করব। আমাদের যে পৃথিবী একটা আসলে বিশাল একটা ম্যাগনেট। সেটা আমরা কিভাবে বুঝি? আমরা যদি কোনো একটা ম্যাগনেটকে, যেমন এটা একটা বার ম্যাগনেট বা দণ্ডচুম্বক, এটাকে ঝুলিয়ে দেই এবং ওর নিজের মতো করে ঘুরতে দেই, তাহলে ও ঘুরে উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়। যেমন আমার চোখের সামনে আমি একটি ম্যাগনেটকে ঝুলিয়ে রেখেছি, এর লাল মাথাটা হচ্ছে উত্তর মেরু আর এই নীল মাথাটা হচ্ছে দক্ষিণ মেরু। তো আমি যদি অন্য আরেকটা ম্যাগনেট নিয়ে আসি, সেই ম্যাগনেটের উত্তর মেরু দক্ষিণ মেরু থাকবে। যেমন এই যে এটা একটা গোল একটা রিং ম্যাগনেট। এই লাল পাশটা হচ্ছে ওর উত্তর মেরু, নীল পাশটা হচ্ছে ওর দক্ষিণ মেরু। তাহলে দেখো কি হয়, আমি যদি এই লাল পাশটাকে কাছে নিয়ে আসি, তাহলে ওর নীল পাশটা আকৃষ্ট হয়। দেখো, তার মানে ওর লালের দিকে ওর নীলটা আস্তে করে গিয়ে লেগে যাবে। তার মানে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আর আমি যদি উল্টে দেই জিনিসটা, দক্ষিণ মেরু দেই নীল, তাহলে দেখো কি করে, দক্ষিণ মেরু হচ্ছে ওকে ঘুরিয়ে লাল পাশটাকে কাছে নিয়ে আসে, অর্থাৎ দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে। এর মানে হচ্ছে আমরা বুঝলাম যে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, আর সমমেরু কি করে? সমমেরু করে বিকর্ষণ। তাহলে পৃথিবী যদি একটা চুম্বক হয়, তার জন্য কি হবে? পৃথিবী যেহেতু একটা চুম্বক, তাহলে পৃথিবীর উপরে আমরা যদি একটা ম্যাগনেট রাখি, সেটা যদি আমি মুক্তভাবে ঘুরতে দেই, সেটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর স্থির হয়। তাহলে এই যদি হয় আমার পৃথিবী, তাহলে পৃথিবীর এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ বা জিওগ্রাফিক অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, পৃথিবীর ভৌগোলিক অক্ষ বা জিওগ্রাফিক অ্যাক্সিস। এই ভৌগোলিক অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে। ওর যে আহ্নিক গতি বা ডায়ারনাল মোশন, সেটা হচ্ছে এই ভৌগোলিক অক্ষকে কেন্দ্র করে। কিন্তু চৌম্বক অক্ষ এই বরাবর না, ম্যাগনেটিক অ্যাক্সিসটা তার সাথে একটা অ্যাঙ্গেল করে থাকে। ধরা যাক এইটা হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক অ্যাক্সিস বা চৌম্বক অক্ষ। তাহলে এই হচ্ছে পৃথিবীর চৌম্বক অক্ষ। তাহলে চৌম্বক অক্ষ, এটার কি কাজ? এই বরাবর হচ্ছে পৃথিবীর নিজের চৌম্বক ক্ষেত্রটা কাজ করে। যেমন পৃথিবীর ভৌগোলিক অক্ষের এই দিকটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক বা উত্তর মেরু, তাহলে এটাকে আমরা বলতে পারি ভৌগোলিক উত্তর মেরু বা জিওগ্রাফিক নর্থ। আর এটাকে আমরা বলতে পারি পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু বা জিওগ্রাফিক সাউথ। এবার চৌম্বক অক্ষ বরাবর পৃথিবীর দুই প্রান্তে দুইটা চৌম্বক মেরু তৈরি হয় বা ম্যাগনেটিক পোল তৈরি হয়। সেই ম্যাগনেটিক পোলগুলোর মধ্যে আমাদের ভৌগোলিক উত্তর মেরুর কাছে তৈরি হয় ম্যাগনেটিক সাউথ, আর এই ভৌগোলিক দক্ষিণের কাছে তৈরি হয় ম্যাগনেটিক নর্থ। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক, এটা হচ্ছে ম্যাগনেটিক, আর এটা হচ্ছে ভৌগোলিক। তাহলে এবার আমরা যদি একটা চুম্বককে ধরি, তাহলে চুম্বকটা কি করবে? চুম্বকের যে দক্ষিণ মেরু, সেটা হচ্ছে পৃথিবীর চুম্বকের উত্তর মেরুর দিকে যাবে, আর আমাদের চুম্বকের যে উত্তর মেরু, সেটা পৃথিবীর চুম্বকের দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে চুম্বকটা এইভাবে থাকবে। তাহলে এই যে এই নর্থটা হচ্ছে এই চৌম্বক সাউথ বা ম্যাগনেটিক সাউথের দিকে। তাহলে এটা দেখে আমি বুঝবো যে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু আসলে এদিকে। তাহলে এইভাবে চুম্বক দিয়ে উত্তর দিক খুঁজে পাওয়া যায়। তো এখানে মাঝখানে আমি অনেক বড় একটা অ্যাঙ্গেল দেখিয়েছি, আসলে অ্যাঙ্গেলটা এত বড় না, মোটেই অ্যাঙ্গেলটা অনেক ছোট, যার কারণে এটা আর এটা আসলে খুব কাছাকাছি। তাই এই দক্ষিণকে এই উত্তর আকর্ষণ করে বলে আমরা বুঝতে পারি যে এই ভৌগোলিক উত্তর বা জিওগ্রাফিক নর্থটা কোন দিকে। তাহলে একটা এরকম চুম্বকের সাহায্যে সহজেই দিক খুঁজে পাওয়া যায়। তুমি যদি কোথাও হারিয়ে গিয়ে থাকো এবং উত্তর দিক কোথায় খুঁজে পেতে চাও, তাহলে একটা কম্পাসের সাহায্যে তুমি এটা খুঁজে পেতে পারো। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে আরো অনেকে এসে জয়েন করেছো। যেমন আমি দেখতে পাচ্ছি আনিন রহমান, মাহমুদ সৌরভ, তানজু, ইয়াহিয়া, আদিত্য, আবির, মতিউর রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান হাই, আমি দেখতে পাচ্ছি নাইম, আমি দেখতে পাচ্ছি এরপর আদিল নেওয়াজ, মুশফিকুর রহমান, শুভ, অনামিকা, তারপর মাইশা মালিহা, গালিব, নাইম, রাজ, মুশফিকুর রহমান, নীল ক্যানভাস, আমি দেখতে পাচ্ছি রায়হানুদ্দিন মেদুল, এরপর ফকির আল আমিন, তারপর আমি দেখতে পাচ্ছি শুভ এবং অনামিকা কমেন্ট করেছো। তো দেখো একটা সত্যি সত্যি কম্পাস দেখতে কেমন। একটা কম্পাস হচ্ছে এরকম দেখতে, কম্পাসটা হচ্ছে এরকম দেখতে।
তো আমি কম্পাসটাকে যদি একটু কাছ থেকে দেখাই, এই দেখো এটা হচ্ছে কম্পাস, এটার কাছে চুম্বক নিয়ে আসলে দেখো কম্পাসের কাঁটাটা ঘুরে যায়। তো এই কম্পাসের কাঁটাটাকে যদি আমি মুক্তভাবে ঘুরতে দেই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে, তাহলে সে ঘুরে গিয়ে কোন দিকে উত্তর সেটা আমাকে জানিয়ে দেয়। এইভাবে কম্পাসের সাহায্যে আমি দিক নির্ণয় করতে পারি। তাহলে এরকম করে তুমি একটা চুম্বক ঝুলিয়ে দিয়ে বা কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতে পারো। আর পৃথিবীর চৌম্বক মেরু আর ভৌগোলিক মেরু, এরা যে অক্ষ বরাবর থাকে, অর্থাৎ ভৌগোলিক অক্ষ আর চৌম্বক অক্ষ, এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এটাকে বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে এই হলো আমাদের বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ, এই বিচ্যুতি কোণের মান খুব ধীরে ধীরে আসলে বাড়ছে। তার মানে এই দুইটা অক্ষ আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে এক সময় যদি ধরো বাই চান্স এমন হয় যে আমাদের এই অক্ষটা উত্তর দক্ষিণ বরাবর না থেকে পূর্ব পশ্চিম বরাবর থাকলো, তখন কি হতো? তখন আসলে যেটা হতো সেটা হচ্ছে কম্পাসের কাঁটা ছেড়ে দিলে উত্তর দক্ষিণ বরাবর না থেকে পূর্ব পশ্চিম বরাবর থাকতো। এবং অন্য আরেকটা মারাত্মক ব্যাপার ঘটতো, সেটা হচ্ছে আমাদের এখন যে ম্যাগনেটিক ফিল্ড, এই উত্তর মেরু থেকে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে দক্ষিণ মেরুতে যায় এবং এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে যায়। এই ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আসা চার্জড পার্টিকেল থেকে আমাদেরকে বাঁচায়। যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর থাকবে, তোমরা তো আগের ক্লাসেই দেখেছো যে ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি চার্জ চলে তার উপর ওই ম্যাগনেটিক ফিল্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করে না। তখন এই চার্জ পার্টিকেল গুলা বা আহিত কণাগুলা পৃথিবীতে চলে আসতো, তখন আমাদের অনেক অসুবিধা হতো। এমনকি ধাক্কা দিয়ে বায়ুমণ্ডল সরিয়ে ফেলতে পারে বা বায়ুমণ্ডলকে আস্তে আস্তে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের পৃথিবীর অস্তিত্বের জন্য কিন্তু খুবই জরুরি। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাজ করে। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা দণ্ডচুম্বকের মেরুগুলো নিয়ে কথা বলবো। একটা বার ম্যাগনেট বা দণ্ডচুম্বকের মেরু। তাহলে সেই মেরুর জন্য কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো সেটা আমি একটু দেখানোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই। সেটা হচ্ছে ম্যাগনেট দিয়ে আমরা চাইলে একটা স্প্রিং তৈরি করতে পারি। সেটা কিরকম? ধরা যাক আমরা একটা পেন্সিল নিলাম, সেই পেন্সিলে আমরা রিং ম্যাগনেট গুলোকে বসাবো। তাহলে সবাই দেখো, এক্ষুনি আমি একটা মজার পরীক্ষা দেখাতে যাচ্ছি। সো অবশ্যই শেয়ার করতে ভুলবে না, তোমার বন্ধুরাও যাতে এই পরীক্ষাটা দেখতে পায়। তাহলে দেখো, এটা একটা রিং ম্যাগনেট। এই রিং ম্যাগনেটটার এই লাল প্রান্তটা হচ্ছে উত্তর মেরু। তো আমি এটা এখানে দিলাম। এরপর আরো একটা রিং ম্যাগনেট আমি পরিয়ে দিচ্ছি এমন ভাবে যাতে আগের রিং ম্যাগনেটটাকে বিকর্ষণ করে। দেন আমি আরো একটা রিং ম্যাগনেট পরিয়ে দিচ্ছি যেটা হচ্ছে তার মাঝখানের ম্যাগনেটটাকে বিকর্ষণ করে। এই দেখো, তৈরি হয়ে গেল একটা ম্যাগনেটিক স্প্রিং। তাহলে এই ম্যাগনেটিক স্প্রিংটাতে কি হচ্ছে দেখো, আমি চেপে ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ ঠিক একটা স্প্রিং যে কাজ করে, এই ম্যাগনেট তিনটা মিলেও সেই একই কাজ করছে। তাহলে দেখো, এইভাবে হচ্ছে এই স্প্রিং এর মতো আমি এই জিনিসটা করতে পারি। তাহলে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক স্প্রিং। এবং তোমার যদি লোহার তৈরি স্প্রিং বারবার কম্প্রেস ডিকম্প্রেস করতে করতে নষ্ট হয়েও যায়, এটা কিন্তু নষ্ট হচ্ছে না। যতদিন ওর ম্যাগনেটিজম থেকে যাবে ততদিন এই স্প্রিংটা কাজ করবে। তো তুমি চাইলে খুব সহজে এরকম একটা স্প্রিং তৈরি করে ফেলতে পারো এরকম ম্যাগনেট দিয়ে। রিং ম্যাগনেট লাগবে তোমার কয়েকটা। তাহলে আমরা দেখলাম যে কিভাবে রিং ম্যাগনেট দিয়ে একটা স্প্রিং তৈরি করা যায়। তো এরপর আমরা একটা দণ্ডচুম্বক বা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক বল রেখা কিভাবে কাজ করে সেটা দেখতে চাই। তো আমি আগে একটু এঁকে দেখাচ্ছি, তারপর আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো। সো যারা যারা এই প্র্যাকটিক্যালি বল রেখা বা লাইন অফ ফোর্স এটা দেখতে চাও, তারা অবশ্যই এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। আর তুমি যদি চাও তোমার কোনো বন্ধুকে দেখাতে, তাহলে এক্ষুনি তাকে বলো এই ক্লাসটাতে এসে জয়েন করতে। তাহলে আমি প্রথমে একে বুঝিয়ে নিচ্ছি যে বল রেখা বা লাইন অফ ফোর্স জিনিসটা কি। ধরা যাক আমরা একটা বার ম্যাগনেট বা দণ্ডচুম্বককে এখানে রাখলাম। এটা হচ্ছে তার উত্তর মেরু, এটা হচ্ছে তার দক্ষিণ মেরু। তো এখানে যদি আমরা একটা মুক্ত বিচ্ছিন্ন উত্তর মেরু রাখতে পারতাম, একটা ফ্রি এন্ড সেপারেট অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট নর্থ পোল রাখতে পারতাম, যদিও সেটা কখনো পারি না, কাল্পনিক, তাহলে কি হতো? এই নর্থ পোলকে বিকর্ষণ করত রিপেলিং ফোর্স, আর এই সাউথ পোলকে আকর্ষণ করত, তাই না, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এই নর্থ পোলটা কি হতো? এইভাবে ঘুরে গিয়ে এখানে চলে আসতো। এখানে ছাড়লে কি হতো? এইখান থেকে ঘুরে গিয়ে এখানে চলে আসতো। তাই একটা দণ্ডচুম্বকের বল রেখাগুলো দেখতে এরকম হয়। তো এই বল রেখা নিশ্চয়ই তোমরা দেখেছো। সো আমরা এখন যেটা করব,
একটা চুম্বক নিব, তার উপর একটা কাগজ রাখবো, রেখে কতগুলো লোহার গুঁড়া ছিটিয়ে দিব। ফলে তুমি এইরকম এরকম করে বল রেখা দেখতে পাবে, এইরকম এরকম বল রেখা তুমি দেখতে পাবে। এই বল রেখাগুলো কি দিয়ে তৈরি হবে? লোহার গুঁড়া দিয়ে এই বল রেখাগুলো তৈরি হবে। আর এখানে যেহেতু মেরু বা পোলে সবচেয়ে বেশি ম্যাগনেটিক স্ট্রেংথ থাকে, তাই এখানে সবচেয়ে বেশি লোহার গুঁড়া এসে জমা হবে, এইরকম এরকম করে জমা হয়ে পুরো কালো হয়ে যাবে। আর বাকি অংশটাতে তুমি এইভাবে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বা চৌম্বক বল রেখাগুলো দেখতে পাবে। তাহলে আমরা এখন এই জিনিসটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো এটা দেখানোর জন্য আমাদের লাগবে একটা সাদা কাগজ। তো আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই পরীক্ষাটা তোমাদেরকে করে দেখাবো। এটা করার জন্য আশেপাশ থেকে অন্য সব ম্যাগনেট সরিয়ে ফেলতে হবে। তাহলে এই দেখো, আমি এখানে একটা ম্যাগনেট নিয়ে আসব, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই দেখো, তোমরা এই ম্যাগনেটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে এই ম্যাগনেটটার উপর আমি হচ্ছে কাগজটা রাখবো, এই ম্যাগনেটের উপর আমি কাগজটা রাখবো। তাহলে দেখো, এই ম্যাগনেটটা নিশ্চয়ই এখন সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ম্যাগনেট, এবং এটাকে আমি এমন ভাবে রাখলাম যাতে উত্তর দিকে মুখ করে থাকে। এবং আমি একটা কাজ করতে পারি, ম্যাগনেটটা যাতে জায়গা থেকে সরে না যায় সেজন্য আমি একটা টেপ দিয়ে এটাকে এখানে আটকে নিতে পারি। তাহলে দেখো, আমি এক টুকরো টেপ দিয়ে এই ম্যাগনেটটাকে আটকে নিলাম যাতে এখান থেকে সরে না যায়। তাহলে এই ম্যাগনেটটা এখানেই থাকবে, এর উপরে আমি একটা কাগজ রাখবো, একটা সাদা কাগজ রাখবো। তাহলে এই দেখো, আমি ম্যাগনেটটাকে একটা সাদা কাগজ দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি এর উপরে আস্তে আস্তে একটু একটু করে লোহার গুঁড়া ছিটিয়ে দিব। আমি এর উপরে আস্তে আস্তে একটু একটু করে লোহার গুঁড়া ছিটিয়ে দিব। তাহলে দেখো, লোহার গুঁড়া ছিটিয়ে দিলে আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা ভিজিবল হবে। তাহলে এই দেখো, আমি লোহার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অলরেডি লাইনগুলো তৈরি হওয়া শুরু হয়েছে। আমি আরো কিছু লোহার গুঁড়া ছিটিয়ে দেই, তাহলে লাইনগুলো আরো স্পষ্ট হবে। তাহলে দেখো, আমি কিছু লোহার গুঁড়া ছিটিয়ে দেয়, তোমরা মেরুগুলো এবং লাইনগুলো দেখতে পাচ্ছ। এবারে আমি তোমাদেরকে একটু দেখাই যে কোনগুলো আমাদের এখানে মেরু এবং কোনগুলো হচ্ছে চুম্বক বল রেখা। তাহলে দেখো, এখানে খেয়াল করলে দেখতে পাবে যে কিছু অংশে এই লোহার গুঁড়ার পরিমাণ অনেক বেশি। যে অংশগুলোতে লোহার গুঁড়ার পরিমাণ বেশি সেগুলো হচ্ছে আমাদের মেরু। যেমন এই জায়গাটাতে দেখতে পাচ্ছ লোহার গুঁড়ার পরিমাণ অনেক বেশি। যেহেতু এখানে লোহার গুঁড়ার পরিমাণ অনেক বেশি, তার মানে এটা হচ্ছে একটা মেরু। আবার এই অংশটাতে দেখো লোহার গুঁড়ার পরিমাণ অনেক বেশি, তাহলে এটা হচ্ছে একটা মেরু। আর এর মাঝে খেয়াল করে দেখো, এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এইটা একটা বল রেখা, এই পাশে আরেকটা বল রেখা, এই পাশে আরেকটা বল রেখা, এরকম করে অনেকগুলো বল রেখা এখানে তৈরি হচ্ছে। তাহলে আশা করি যারা ম্যাগনেটিক ফিল্ড কিভাবে থাকে সেটা জানতে চেয়েছিলে তারা দেখে ফেলেছো। এবারে আমরা এই সেটআপটা আস্তে করে সরিয়ে দিই। তাহলে তুমি চাইলে নিজে এভাবে পরীক্ষা করে দেখতে পারো যে কোন চুম্বকে বল রেখা কিভাবে তৈরি হয়। তুমি চাইলে একাধিক চুম্বক নিয়ে চেষ্টা করে দেখতে পারো যে বল রেখা কেমন হয়। আবার তুমি চাইলে একটা চুম্বককে বিভিন্ন ভাবে রেখে দেখতে পারো যে বল রেখা কিরকম হয়। তুমি চাইলে দণ্ড চুম্বক নিয়ে পরীক্ষা করতে পারো, তুমি চাইলে আবার রিং ম্যাগনেট নিয়ে পরীক্ষা করতে পারো। অর্থাৎ বিভিন্ন টাইপের, বিভিন্ন সাইজ এন্ড শেপের ম্যাগনেট নিয়ে তুমি পরীক্ষা করে দেখতে পারো বল রেখাটা কিরকম হয়। তো আশা করি যারা যারা বল রেখা দেখতে চেয়েছিলে তারা বল রেখাটা দেখতে পেরেছো। আমি দেখি একটু কমেন্টে তোমরা দেখেছো কিনা। হ্যাঁ, অলরেডি আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি যে তোমরা এই জিনিসগুলো দেখতে পেরেছো এবং ভালো লেগেছে তোমাদের। তো এর মধ্যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তৌফিকুল ইসলাম আশিক বলেছো যে প্র্যাকটিক্যালে স্কুলে এই জিনিসটা দেখিয়েছিল। হ্যাঁ, স্কুলে প্র্যাকটিক্যালে এই জিনিসটা দেখানো হয়। তো যারা যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি তারা আজকে দেখে নিলে। তাহলে এইভাবে জিনিসটা তৈরি হয় বল রেখাটা। তো এবারে আমি আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যেমন সব ম্যাটেরিয়ালকে কিন্তু চুম্বকে আকর্ষণ করে না, কিছু কিছু ম্যাটেরিয়ালকে আকর্ষণ করে, কিছু কিছু ম্যাটেরিয়ালকে আকর্ষণ করে না। এখন ওই ব্যাপারটাই আমি যাচ্ছি যে কোন ম্যাটেরিয়াল গুলোকে চুম্বকে আকর্ষণ করে এবং কোন ম্যাটেরিয়াল গুলোকে চুম্বকে আকর্ষণ করে না। যদি আমরা চুম্বকে আকর্ষণ করে করে না বা কিভাবে করে ওই বিষয়ের ডিটেইলসে যেতে চাই, তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডোমেইন থিওরি। এই ডোমেইন থিওরিটাতে আমি যাচ্ছি, বাট এর মধ্যে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি। দেখো,
যদি এরকম হয় যে একটা ইলেকট্রন একদিকে ঘুরে, তাহলে সে নিশ্চয়ই একদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আরেকটা ইলেকট্রন যদি উল্টো দিকে ঘুরে, তাহলে উল্টো দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। এখন একটা পরমাণুতে যদি এমন হয় যে কয়টা ইলেকট্রন একদিকে ঘুরে আবার ঠিক ততগুলো ইলেকট্রন উল্টা দিকে ঘুরে, তাহলে ওই পরমাণুতে কোনো লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকবে কি না, এই জিনিসটার অ্যান্সার দাও। যতগুলো ইলেকট্রন একদিকে ঘুরে আবার ঠিক ততগুলো ইলেকট্রন উল্টা দিকে ঘুরে, তাহলে ওই পরমাণুতে কোনো বাইরে থেকে আমি চৌম্বক ক্ষেত্র টের পাবো কিনা বা লব্ধি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে কিনা, এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্টে দাও। তাহলে আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো, যেমন অনেকে বলেছো যে এই জিনিসটা, এই ম্যাগনেটিক ফিল্ডের ডেমনস্ট্রেশনটা তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তাদের বলছি, তোমরা যদি এই জিনিসগুলো দেখে বুঝতে পারো, সেই জন্যই আমাদের এই কাজটুকু করা, এবং এতে যদি তুমি উৎসাহিত হয়ে নিজে এরকম করতে পারো তাহলেই আমরা সফল। এরপর আমি দেখতে পাচ্ছি আরো অনেকে জিজ্ঞেস করেছো, যেমন শাখাওয়াত জিজ্ঞেস করেছো, রিং ম্যাগনেট হলে লাইন অফ ফোর্স কেমন হবে। তুমি একটা রিং ম্যাগনেট নিয়ে ট্রাই করে দেখতে পারো। তুমি এই রিং ম্যাগনেট নিয়ে এইভাবে বল রেখা তৈরি করে আমাদেরকে ছবিটা পাঠাতে পারো। তোমরা ছবিটা গ্রুপে পোস্ট করতে পারো বা আমাদেরকে মেসেজে পাঠাতে পারো। আরেকটা জিনিস, এই যে লোহার গুঁড়া, সেটা তোমরা কালেক্ট করবে কোথায় আমি একটু বলে দিই। তুমি যদি একটা চুম্বককে একটা পলিথিন বা একটা কাগজের প্যাকেটে নাও, তাহলে সেই পলিথিন বা কাগজের প্যাকেটের ভিতর দিয়েও চৌম্বক ক্ষেত্রটা বের হবে। এবার বালির মধ্যে তুমি যদি ওই চুম্বকটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করো, তাহলে দেখবে বালি থেকে কিছু লোহার গুঁড়ো সে তুলে আনবে। সেই লোহার গুঁড়োগুলো তুমি ব্যবহার করতে পারো। তাহলে বলে দিলাম কিভাবে তুমি এখান থেকে লোহার গুঁড়ো পেয়ে যাবে। তাহলে এইবার আমি ওই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো, যেমন রায়হানুদ্দিন মিদুল, আমি দেখতে পাচ্ছি মিতুল, রাফাত, তারপর মতিউর রহমান, অনামিকা, রাফাত, ইয়াহিয়া, মিজান, নাইম, তারপর আমি দেখতে পাচ্ছি শাখাওয়াত হোসেন, রিজু, তারপর আমি দেখতে পাচ্ছি রবিন, আলামিন বলেছো যে তুমিও আছো, আমাদের ক্লাসটা দেখছো, অসংখ্য ধন্যবাদ আলামিনকে। তারপর আমি দেখতে পাচ্ছি মিজান, তারপর আমি দেখতে পাচ্ছি উচ্ছ্বাস, মতিউর রহমান, আরাফ, অনামিকা, নিশি জেরিন, অনামিকা আবারও, তারপর হোসাইন আনোয়ার। তোমরা বলেছো যে যদি কোনো পরমাণুতে দুই দিকে বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমান হয়, সমান সমান উল্টো দিকে ঘুরে, তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। তোমাদের অ্যান্সার অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। এই ধরনের পরমাণুকে বলা হয় ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ডায়াম্যাগনেটের উদাহরণ হচ্ছে একটা পানি। এই ডায়াম্যাগনেটের বেলা কি হয়, এর কাছে ম্যাগনেটকে আনলে আকর্ষণও করে না, বিকর্ষণও করে না। কিন্তু তুমি যদি অত্যন্ত শক্তিশালী ম্যাগনেটকে, যেমন নিওডাইমিয়াম ম্যাগনেটকে পানির কাছে নিয়ে যাও, তাহলে নিওডাইমিয়াম ম্যাগনেট পানিকে হালকা, খুবই হালকা বিকর্ষণ করে। কারণ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে পানির ভিতরে ইলেকট্রনের ঘূর্ণন সামান্য প্রভাবিত হয় এবং বিপরীত একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই বিকর্ষণ করে। এরপর আমরা আসবো আরেকটা ম্যাটেরিয়ালে, সেটাকে বলা হয় প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যেটা হয়, দুই দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের সংখ্যা সমান থাকে না। একদিকে যতগুলো থাকে, অন্যদিকে আরেকটা কম বা বেশি থাকে। তাহলে ওই ম্যাটেরিয়াল গুলাতে পরমাণুতে গেলে আমি চৌম্বক ক্ষেত্র দেখতে পাবো। তাহলে এক একটা পরমাণু এক একটা চুম্বকের মতো আচরণ করবে। কিন্তু ওই ম্যাটেরিয়ালের পরমাণুগুলো এক একটা এক এক দিকে মুখ করে থাকে বলে কোনো লব্ধি চৌম্বক ক্ষেত্র আমরা পাবো না। র্যান্ডম এক একটা এক এক দিকে মুখ করে থাকে। নেট ম্যাগনেটিক ফিল্ড বা নেট ম্যাগনেটিক মোমেন্ট উইল বি জিরো। তাহলে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। যেমন কে? যেমন অ্যালুমিনিয়াম। কিন্তু অ্যালুমিনিয়ামকে যদি আমি চুম্বকের কাছে আনি, তাহলে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। কিন্তু যদি খুবই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি অ্যালুমিনিয়ামকে আনি, তাহলে এই ঘূর্ণনটা সামান্য প্রভাবিত হয়ে, ধরা যাক আমি এদিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম বাইরে থেকে, তখন এই ভিতরের কয়েকটা একই দিকে ফিরে যাবে। তখন এই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে বাইরের শক্তিশালী চুম্বক খুব সামান্য হলেও আকর্ষণ করবে, আর ডায়াম্যাগনেটিককে কি করত? বিকর্ষণ করত। তৃতীয়টায় আসবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যেমন লোহা। আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। যেমন ধরা যাক এটা হচ্ছে একটা রিং ম্যাগনেট। এই রিং ম্যাগনেটকে লোহার কাছে আনলে সে আকর্ষণ করে। তাহলে দেখো এই লোহার পেরেকটা রিং ম্যাগনেটে আটকে যায়।
তার কারণ কি, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কি হয় আমি তোমাদেরকে একটু বলি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর পরমাণুগুলো একটা জোট বেঁধে থাকে। একটা জোট বা একটা ডোমেইনে সবগুলো পরমাণু একই দিকে মুখ করে থাকা, অর্থাৎ সবগুলো পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে। এরপর এরকম ডোমেইন অনেকগুলো আছে পুরো ম্যাটেরিয়ালটা জুড়ে। এক একটা ডোমেইন এক এক দিকে মুখ করে থাকে, এক একটা ডোমেইন এক এক দিকে মুখ করে থাকে। তাহলে এইরকম থাকা অবস্থায় তুমি নেট ম্যাগনেটিক মোমেন্ট পাবে না, নেট ম্যাগনেটিক মোমেন্ট হবে 0। কিন্তু তুমি যদি বাইরে থেকে ম্যাগনেট দিয়ে ওকে ইনফ্লুয়েন্স করো, যেমন এক্ষেত্রে আমি যা করছি, বাইরে থেকে একটা ম্যাগনেট দিয়ে ওকে ম্যাগনেটাইজ করার চেষ্টা করছি বা চুম্বকায়িত করার চেষ্টা করছি, তখন কিন্তু ও চুম্বক হয়ে যায়। তখন এই ঘূর্ণনগুলো একই দিকে থাকে, এইরকম করে ডোমেইনগুলো শিফট হয়ে যায়, শিফট হয়ে সব একদিকে চলে আসে। যদি এরকম একদিকে চলে আসে তাহলে কি হবে, সবাই মিলে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং এই চুম্বককে আকর্ষণ করবে। এটা খুব স্ট্রং হওয়ার দরকার নেই, বাইরের ম্যাগনেটটা মোটামুটি উইক হলেও এই জিনিসটা কাজ করবে। তাহলে এই হচ্ছে ফেরোম্যাগনেট। ফেরোম্যাগনেট দিয়ে একটা চমৎকার জিনিস করা যায়, সেটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সুইচ। এই যে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সুইচ, এটা একটা ম্যাগনেটিক সুইচ। তাহলে এই ম্যাগনেটিক সুইচটা এক্ষুনি আমি তোমাদেরকে দেখাবো। তাই আর দেরি না করে বন্ধুদেরকে ডাক দাও, শেয়ার করো ভিডিওটা, যাতে ওরাও এই ম্যাগনেটিক সুইচটা দেখতে পায়। দেখো অনেক জায়গায় এই ম্যাগনেটিক সুইচটাকে অটোমেটিক সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এর কাজ কি, এর কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে সুইচটা অন হয়ে যায় আর অনুপস্থিতিতে অফ হয়ে যায়। তাহলে দেখো আমার হাতে একটা রিং ম্যাগনেট, এই ম্যাগনেটটাকে এই সুইচের কাছে নিলে এই বাতিটা জ্বলে উঠবে আর দূরে সরিয়ে ফেললে বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো আমি এই ম্যাগনেটটাকে কাছে নিতেই বাতিটা জ্বলে উঠলো, আমাকে কিন্তু টাচ করতে হয়নি, কাছে নিতেই জ্বলে উঠে, আর দূরে নিলে বন্ধ হয়ে যায়। তাহলে দেখো আমি আবার ম্যাগনেটটাকে কাছে নিয়ে যাচ্ছি, বাতিটা জ্বলে উঠলো, ম্যাগনেটটাকে সরিয়ে ফেললে বন্ধ হয়ে যায়। সো তুমি যদি এরকম করে কাছে নাও জ্বলবে, দূরে সরাও বন্ধ হয়ে যাবে। তুমি চাইলে ম্যাজিক দেখাতে পারো এইভাবে, তুমি এই ম্যাগনেটটাকে হাতে লুকিয়ে ফেলো, তাহলে বন্ধুরা কেউ দেখতে পাবে না। তুমি এটাকে কাছে নিয়ে যাও, লাইট জ্বলবে, দূরে নিয়ে যাও, লাইট বন্ধ হয়ে যাবে। সো তুমি এইভাবে বলতে পারো যে আমি হাত কাছে নিয়ে গেলে ম্যাগনেটের কারণে, ম্যাগনেট তো বলবে না, তুমি হাত কাছে নিয়ে গেলে লাইট জ্বলে, হাত দূরে নিয়ে গেলে লাইট জ্বলে না, আবার হাত কাছে নিলে লাইট জ্বলে, দূরে নিয়ে গেলে লাইট জ্বলে না। আসলে হাতের ভিতর কি ছিল, ম্যাগনেট। তাহলে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক সুইচ। তুমি এই সুইচটা বাজারে কিনতে পাবে, এটার নাম হচ্ছে রিড সুইচ। এই সুইচটার নাম হচ্ছে রিড সুইচ, REED। যেখানে ইলেকট্রনিক হার্ডওয়্যার সাপ্লাই যেসব দোকানে পাওয়া যায়, সেখানে তুমি এই ম্যাগনেটিক রিড সুইচটা কিনতে পাবে। এটা বিভিন্ন জায়গায় অটোমেটিক ডোর লক, তারপর হচ্ছে উইন্ডো লক এগুলোর মধ্যে থাকে, বা ক্যাবিনেট লক এগুলোর মধ্যে থাকে। সেখানে ম্যাগনেটিক সেন্সর থেকে সে আসলে বুঝে যায় যে জিনিসটা কি বন্ধ নাকি খোলা। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এই ম্যাগনেটিক সুইচ দেখে খুশি হয়েছো এবং আমাদেরকে ফিডব্যাক জানাচ্ছ। দেখতে পাচ্ছি যে অনেকেই, আমি যেমন দেখতে পাচ্ছি রাহাত, শাহরিয়ার কবির প্রান্ত, শোভন, তারপর আবারও রাহাত, শাখাওয়াত হোসেন, মিতুল, রিজু, মিতুল, জেরিন, রনি, অনামিকা, রায়হান উদ্দিন, তারপর নাইম, রাজ, শাখাওয়াত হোসেন, হেলাল খান, রাফি, রাফিন, দেখতে পাচ্ছি আমি আশিক, লামিসা বিনতে সাইদ, তারপর পরন্ত বিকেল, শেখ রাফাত, তারপর তুহিন, সাদাফ, মিতুল, তারপর ফাহিমউদ্দিন, তারপর আমি দেখতে পাচ্ছি ফারাজ হোসাইন, মিজান, ফিরোজ, তারপর আহিয়ান গালিব, তারপর রাজু। এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি। ফিরোজ আমাদেরকে প্রশ্ন করেছো যে রিং ম্যাগনেট আর কি কাজে লাগে। রিং ম্যাগনেটের আরেকটা খুব প্রচলিত ব্যবহার হচ্ছে স্পিকারে। বিভিন্ন যে স্পিকার গুলো থাকে, সেই স্পিকারের মধ্যে একটা বড় সড় রিং ম্যাগনেট থাকে। তাই কারো বাসায় যদি পুরনো নষ্ট স্পিকার থাকে, সেখান থেকে তুমি চাইলে রিং ম্যাগনেট বের করে নিয়ে আসতে পারবে। এছাড়া আরো ছোট ছোট ম্যাগনেট পাওয়া যায়, একদম ছোট ছোট, যেগুলো হচ্ছে তোমার ইয়ারফোনের ভিতরে থাকে। ইয়ারফোন যদি কারো নষ্ট থাকে, তুমি সেটা ভেঙে ভিতরে দেখতে পারো খুব ছোট ছোট ম্যাগনেট থাকে। এই ম্যাগনেটের কোয়ালিটি এবং তার সামনে যে কয়েলটা থাকে, এদের উপর নির্ভর করে যে তোমার ওই ইয়ারফোনের কোয়ালিটি, মিউজিক কোয়ালিটি কত ভালো হবে বা সাউন্ড কোয়ালিটি কত ভালো হবে। তাহলে আশা করি তোমরা ম্যাগনেটের বিভিন্ন ইউজ অলরেডি বুঝে গিয়েছো, যে বাস্তব জীবনে আমাদের ম্যাগনেট কত কাজে লাগে।
তো এটা আমি আরেকবার একটু দেখিয়ে দেই। এটা যে কোনো চুম্বক দিয়ে হবে। আমি যদি এরকম বার ম্যাগনেট নিয়ে আসি, দণ্ড চুম্বক, সেটাও যদি কাছে আনি তাহলে এই জিনিসটা জ্বলে উঠবে। তাহলে দেখো এটা কাছে আনলে জ্বলে ওঠে আর দূরে নিয়ে গেলে বন্ধ হয়ে যায়, আবার কাছে আনলে জ্বলে ওঠে, দূরে নিয়ে গেলে বন্ধ হয়ে যায়। যত কাছাকাছি তুমি ধরবে এটা জ্বলে উঠবে, কিন্তু টাচ করতে হবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড তো দূর থেকেই কাজ করে, তাই কাছে নিয়ে গেলেই জ্বলবে, দূরে নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের ভালো লেগেছে। তো এবার আমরা এখান থেকে ফেরোম্যাগনেটিকে ছিলাম, সেখান থেকে আরেকটু সামনে যাই। আরো কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়, যেমন হচ্ছে ফেরিম্যাগনেটিক। ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরিম্যাগনেটিক। ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালের খুব কমন উদাহরণ হচ্ছে ম্যাগনেটাইট। আমি বালির ভিতর থেকে তোমাদের যে লোহার গুঁড়াগুলো কালেক্ট করতে বলেছিলাম, তার মধ্যে অনেকটুকুই থাকে হচ্ছে ম্যাগনেটাইট। সেই ম্যাগনেটাইটের ভিতরের সজ্জাটা কেমন? সেখানে দুই টাইপের ম্যাগনেটিক মোমেন্ট থাকে, একটা যেদিকে থাকে আর একটা উল্টো দিকে কিন্তু ছোট, আবার একটা যেদিকে থাকে আর একটা উল্টো দিকে কিন্তু ছোট, এরকম থাকে। যদি এরকম থাকে তাহলে তুমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড টের পাবে কি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, টের পাবে। তাহলে যদি টের পাও তাহলে কোন দিকে? এই বড়টার দিকে টের পাবে। এটা হচ্ছে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর আরেক ধরনের ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে জয়েন করেছো। আমরা দেখতে পাচ্ছি যে শাখাওয়াত হোসাইন, শুভ আলতাফ, তাসনুভা, লামিসা বিনতে সাইদ, তারপর আমি দেখতে পাচ্ছি মাশরুফ হোসাইন, রনি, তোমরা ক্লাসে এসে জয়েন করেছো, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেক ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে অ্যান্টিফেরো। অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেমন? অ্যান্টিফেরোম্যাগনেটিক। অ্যান্টিফেরোম্যাগনেটিকে এরকম থাকে, এর ভিতরে ডোমেইন গুলো এমন ভাবে থাকে, ম্যাগনেটিক ডাইপোল গুলো, যে একটা যেদিকে আরেকটা উল্টো দিকে, একটা যেদিকে আরেকটা উল্টো দিকে, একটা যেদিকে আরেকটা উল্টো দিকে। যদি এরকম হয়, বিপরীত কিন্তু সমান, তাহলে দুইয়ে মিলে কি হবে? দুইয়ে মিলে আসলে শূন্য হয়ে যাবে, বাইরে থেকে আমি কোনো ম্যাগনেটিক ফিল্ড টের পাবো না। তাহলে এটা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এরকম আমরা বিভিন্ন টাইপের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেখতে পাই। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি চাইলে একটা ম্যাগনেট নিয়ে বাসা ভর্তি ছুটে বেড়াতে পারো আর দেখতে পারো কোন জিনিসটাকে ম্যাগনেট ধরে আর কোনটাকে ধরে না। তাহলে তুমি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আলাদা করে ফেলতে পারবে। খুব মজার একটা কাজ, তুমি চাইলে লিস্ট করে রাখতে পারো যে কোনটাকে ম্যাগনেটে ধরে আর কোনটাকে ম্যাগনেটে ধরে না। মাঝে মধ্যে তুমি এমন কিছু ম্যাটেরিয়াল পেতে পারো যেটার ম্যাগনেটিক প্রপার্টি আর ইলেকট্রিক্যাল প্রপার্টি একই রকম না, যে দুইটা ধরো এমন কিছু জিনিস তুমি পেলে যেটার ভিতর দিয়ে কারেন্ট যায় কিন্তু ম্যাগনেটে ধরে না, আবার কারেন্ট যায় না কিন্তু ম্যাগনেটে ধরে, এমন কিছু জিনিস তুমি চাইলে খুঁজে বের করতে পারো। যেমন গ্রাফাইট, গ্রাফাইটের ভিতর দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারে কিন্তু গ্রাফাইটকে ম্যাগনেটে ধরে না, এরকম। সো এরকম বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল নিয়ে তুমি পরীক্ষা নিরীক্ষা করতে পারো। তাহলে আশা করি তোমরা ম্যাগনেটিক সুইচটা বুঝতে পেরেছো। এই ম্যাগনেটিক সুইচের মেকানিজমটা তোমাদের এখন একটু বলে দেই। এতক্ষণ ধরে দেখেছো যে কি কাজ করে, কিন্তু কিভাবে করে সেটা একটু বলি। এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা আসলে এইরকম একটা কাচের অ্যাম্পুল, তার ভিতরে এই হচ্ছে তার একটা ইলেকট্রোড, এর ভিতরে খুব পাতলা লোহার তৈরি একটা প্লেট থাকে, আবার নিচে আরেকটা খুবই পাতলা লোহার তৈরি একটা প্লেট থাকে, এটা হচ্ছে ওদের আরেকটা ইলেকট্রোড। যখন তুমি এর কাছে একটা ম্যাগনেটকে নিয়ে আসো, ধর একটা নর্থ পোল নিয়ে আসলে, এর প্রভাবে এই দুইজন চুম্বক হয়ে যায়। এরা দুজন যদি চুম্বক হয়ে যায়, একে অপরকে আকর্ষণ করে এবং আকর্ষণ করে ঠাস করে লেগে যায়। লেগে গেলে কি হয়? এর ভিতর দিয়ে কারেন্ট যেতে পারে। আর যখন এই চুম্বকটা তুমি সরিয়ে ফেলো, তখন ওরা আর চুম্বক থাকে না, তখন ওরা আবার হচ্ছে সেপারেট হয়ে যায়, তখন এর ভিতর দিয়ে আর কারেন্ট যায় না। এইভাবে আমাদের ম্যাগনেটিক সুইচটা কাজ করে। আচ্ছা, মিতুল প্রশ্ন করেছো গ্রাফাইটের বেলায় এমন কেন হয়? অ্যান্সার হচ্ছে গ্রাফাইট তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, তাই তাকে চুম্বকে আকর্ষণ করে না। কিন্তু গ্রাফাইটে আবার প্রতিটা কার্বনের জন্য একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনের জন্য সে কারেন্ট ক্যারি করতে পারে, কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না সে। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সারও জেনে গেলাম এবং তোমাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা খুবই খুশি। তোমরা এখনো আমাদেরকে জানিয়ে যাচ্ছ কে কোত্থেকে ক্লাস করছো। তো এরপরে আমরা আমাদের পরবর্তী টপিকে যাই, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তারপর প্রবেশ্যতা। এই প্রবেশ্যতা নিয়ে কথা বলবো বলে বলেছিলাম গত ক্লাসে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরা যাক আমরা একটা ম্যাগনেট নিলাম, এই ম্যাগনেটটাকে আমরা শূন্য স্থান বা ভ্যাকুয়ামে নিয়ে গেলাম।
তাহলে এই ম্যাগনেট তার চারপাশে নিশ্চয়ই একটা প্রভাব বিস্তার করবে। তো এই ম্যাগনেট তার চারপাশে একটা চৌম্বক তীব্রতা প্রয়োগ করবে। সেই চৌম্বক তীব্রতা হচ্ছে H, যার ফলে এই জায়গাটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্রটা মনে করো বি নট। নট দিলাম কেন? শূন্যস্থান বলে। তাহলে এই বি নটের মান কত হবে? এই বি নটের মান হবে হচ্ছে শূন্যস্থানের প্রবেশ্যতা মিউ নট ইন্টু আমাদের চৌম্বক তীব্রতা H। তাহলে এই H এর পরিচয় হচ্ছে চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। চৌম্বক তীব্রতা বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তা এই যে মিউ নট, এই মিউ নটের পরিচয় কি? মিউ নট হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তাহলে একটু খেয়াল করে দেখো, আর এই বি নট হচ্ছে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র এই জিনিসটা। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, যদি আমি একই চুম্বককে বিভিন্ন মাধ্যমে নিয়ে যাই, তাহলে ওই চুম্বক থেকে নির্দিষ্ট দূরত্বে H এর মান সেম থাকবে, কারণ এটা আসলে চুম্বক থেকে আসে। তাহলে এটা হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য, এই H সেম থাকবে। একই চুম্বককে আমি বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, তাহলে বিভিন্ন জায়গায় এই চুম্বক থেকে সেম ডিস্টেন্সে সেম H থাকবে। কিন্তু এক একটা মাধ্যমের জন্য কোনটা আলাদা বলো দেখি? এক একটা মাধ্যমের জন্য এই মিউ বা প্রবেশ্যতা বা পারমিয়েবিলিটি আলাদা। তাহলে এটা হচ্ছে পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি এই জিনিসটা আলাদা। তাহলে যেহেতু এটা আলাদা প্রত্যেক মাধ্যমের জন্য, তাহলে এই দুইটা গুণ হয়ে এটাও আলাদা হয়ে যাবে। তাই একই চুম্বককে এক এক মাধ্যমে নিয়ে গেলে এক এক রকম চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। যদি আমি এটাকে কোনো ফেরোম্যাগনেটিক মিডিয়ামে নিয়ে যাই, অনেক বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আর যদি এটাকে আমি কোনো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালে নিয়ে যাই, তাহলে অনেক অনেক কম এবং বিপরীত চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, শূন্যের কাছাকাছি প্রায়। তাহলে এরকম এক এক মিডিয়ামে নিয়ে গেলে H সেম থাকবে এই একই চুম্বকের কারণে, আর মিউ এর কারণে কি হবে? বি চেঞ্জ হয়ে যাবে। আবার ধরা যাক আমি মিডিয়াম সেম রাখলাম, ধরো শূন্য স্থানেই আছি আমি, কিন্তু একবার এক একটা চুম্বক নিয়ে আসলাম। একবার দণ্ড চুম্বক নিলাম, একবার রিং ম্যাগনেট নিলাম, তাহলে কি H পাল্টে যাচ্ছে বারবারে, তখন বি নটও পাল্টে যাবে, আলাদা আলাদা মান তৈরি হবে। তাহলে আশা করি এই সম্পর্কটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই বি নট ইকুয়ালস মিউ নট H এটা সাইডে আলাদা করে লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমি এখানে লিখে রাখতে পারি। তার আগে আমি এটা সরিয়ে ফেলতে পারি। আচ্ছা, পরে সরাচ্ছি। আমি লিখতে পারি বি নট ইকুয়ালস মিউ নট H। তাহলে কোনো মাধ্যমে যদি যাই, সেই মাধ্যমের প্রবেশ্যতা যদি হয় মিউ, তার জন্য আমি কি লিখতে পারি? তার জন্য আমি লিখতে পারি সরি বি ইকুয়ালস মিউ H। তুমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে যেটা পেয়ে যাচ্ছ বি বাই বি নট ইকুয়ালস মিউ বাই মিউ নট ইকুয়ালস মিউ আর। এইটাকে বলা হয় আপেক্ষিক প্রবেশ্যতা। আপেক্ষিক প্রবেশ্যতা, আপেক্ষিক প্রবেশ্যতা বা রিলেটিভ পারমিয়েবিলিটি। এই রিলেটিভ পারমিয়েবিলিটি মানে হচ্ছে কোন মিডিয়ামের পারমিয়েবিলিটি শূন্য স্থানের তুলনায় কত গুণ বেশি। কারণ এটাকেই আমি রিঅ্যারেঞ্জ করে এইভাবে লিখতে পারি মিউ ইকুয়ালস মিউ নট ইনটু মিউ আর। এটা হচ্ছে শূন্যস্থান, এটা হচ্ছে যত গুণ বেশি, তাহলে এটা হচ্ছে ওই মাধ্যমের প্রবেশ্যতা। এইভাবে আমি লিখতে পারি। এবারে আমরা আরো একটা কনসেপ্ট ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে দেখো আমরা আরেকটা প্রশ্ন করব। দেখো, সেটা হচ্ছে এই যে এটা একটা দণ্ডচুম্বক। এই দণ্ডচুম্বকটার নিশ্চয়ই একটা দৈর্ঘ্য আছে। তাহলে এই দণ্ডচুম্বকের দৈর্ঘ্য যতটুকু, সেটা হচ্ছে ওর জ্যামিতিক দৈর্ঘ্য বা ক্যাপিটাল এল। ওর যে ম্যাগনেটিক লেন্থ, হ্যাঁ, ম্যাগনেটিক লেন্থকে বলা হয় টুয়াইস এল। কেন? এই যে এর মেরুটা থাকে এরকম জায়গায় আর এরকম জায়গায়, একটু ভিতরে, একটু ভিতরে। তো মাঝখান থেকে দুই পাশে দূরত্ব ধরা হয় এল এল। তাহলে এক মেরু থেকে আরেক মেরুর দূরত্ব হচ্ছে টুয়াইস এল। এই টুয়াইস এল হয় ওর জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 বা 85%। তার মানে এই দণ্ডচুম্বকের মেরুগুলো একটু ভিতরে, এরকম একটু ভিতরে, একটু ভিতরের দিকে, একেবারে দুই কোণায় না, একটু ভিতরে। তাহলে সেই দৈর্ঘ্যটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থের 85% বা 0.85। তাহলে এই হচ্ছে আমাদের সেই দণ্ডচুম্বকটা। তাহলে এখন দেখো, এই দণ্ডচুম্বকটার মেরুর একটা নিশ্চয়ই নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকবে। তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখি। একটা চুম্বকের দুই মেরুর নির্দিষ্ট পরিমাণ শক্তি। এটা যদি উত্তর মেরু হয়, ওর মেরু শক্তিকে বলবো প্লাস এম। মেরু শক্তি হচ্ছে পোল স্ট্রেংথ। তাহলে এই দক্ষিণ মেরু শক্তিকে বলবো মাইনাস এম।
আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? একটু আগেই বললাম টুয়াইস এল। তাহলে তুমি যদি যে কোনো এক মেরুর মেরু শক্তি এম এবং ওদের যে ডিসটেন্স টুয়াইস এল গুণ করো, তাহলে যেটা পেয়ে যাও সেটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। তাহলে আমরা এই সূত্রটাও এখন সাইডে লিখে রাখবো, তাহলে এটাও আমাদের কাজে লাগবে। তাহলে যেটা যেটা কাজে লাগবে সেটা আমি একটু সাইডে লিখি। আবার আমাদের কাজে লাগবে B ইকুয়ালস মিউ এইচ, তারপর কাজে লাগবে যে ম্যাগনেটিক মোমেন্ট M ইকুয়ালস M ইন্টু টুয়াইস L, এটা কাজে লাগবে আমাদের। এবারে দেখো এই চুম্বকটার একটা নির্দিষ্ট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে M, সেই ম্যাগনেটিক মোমেন্টকে যদি আমরা এই চুম্বকের ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করি, V হচ্ছে ভলিউম বা আয়তন, তাহলে এই টার্মটাকে বলা হয় ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি বা চৌম্বকায়ন তীব্রতা। চৌম্বকায়ন তীব্রতা। চৌম্বকায়ন তীব্রতা। H ছিল চুম্বক তীব্রতা বা চৌম্বক তীব্রতা, আর এটা হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। তাই এটার মান আর এটার মান যদি দেয়া থাকে তুমি এটার মান বের করতে পারবে। তাহলে আমি এই সূত্রটাও একটু সাইডে লিখে দেই, এটাও আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমি একটু রিপিট করি, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট। মোমেন্ট কিভাবে পাবো? যে কোনো এক মেরুর মেরু শক্তিকে তার চৌম্বক দৈর্ঘ্য টুয়াইস এল দিয়ে গুণ করলে আমি মেরু শক্তি পাবো, সেটা হচ্ছে মেরু শক্তি গুণ করলে আমি মোমেন্ট পাবো, চৌম্বক ভ্রামক। সেই ভ্রামককে যদি আয়তন দিয়ে ভাগ করি তাহলে পাবো চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। এই জিনিসটার দরকারটা কি? যে জিনিস যত সহজে চুম্বকে পরিণত হয়, যত ভালো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার জন্য আই এর ভ্যালুটা বেশি আসবে। সেটা দেখে আমি বুঝবো ও ভালো চুম্বক পদার্থ কিনা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা আমি সাইডে লিখে ফেলি। আমার মানটা আসবে I ইকুয়ালস M বাই V। এরপর আমি আরো একটা টার্মে যাচ্ছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চুম্বক গ্রাহিতা, সেটা হচ্ছে I বাই H। এটা কি ছিল? চৌম্বকায়ন তীব্রতা, একটু আগেই বললাম M বাই V। আর H কি ছিল? এই যে চৌম্বক তীব্রতা। তাহলে এই দুইটার অনুপাত, চৌম্বকায়ন তীব্রতা আর চৌম্বক তীব্রতা, এদের অনুপাত হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক গ্রাহিতা। চৌম্বক গ্রাহিতা। এই চৌম্বক গ্রাহিতার আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে এইভাবে লেখা যায় যে B ইকুয়ালস B নট প্লাস কাই M ইন্টু B নট, এইভাবে লেখা যায়। এই সিম্বলটা, এই যে এক্স এর মতো একটা সিম্বল, এই সিম্বলটার উচ্চারণ হচ্ছে কাই, তাহলে এর নিচে এম দিলাম, তাহলে এটা হচ্ছে কাই এম, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এই সূত্রটাও আমাদের কাজে লাগবে। তো আমি যদি দুই পাশে বি নট দিয়ে ভাগ করি, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে মিউ আর ইকুয়ালস 1 প্লাস কাই এম। তোমরা এই সূত্রটা লিখে রাখতে পারো, এখান থেকে এই সূত্রটা আসে। তাহলে মিউ আর ইকুয়ালস 1 প্লাস কাই এম, এটা লিখে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র এই অঙ্কগুলো করার জন্য। তো তোমরা চাইলে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করতে পারো। কোনটার পরিচয় কি সেটা আমি বলে দিলাম। এরপর প্রশ্নে যার যার মান দেয়া থাকবে তুমি সেটা বসিয়ে নিলেই পেয়ে যাবে যে অন্যটার মান কি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি আরো অনেকে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো আমি এই অংশগুলো একটু বললাম। b ইকুয়ালস মিউ h, m ইকুয়ালস m ইন্টু টুয়াইস l, I ইকুয়ালস m বাই v, মিউ r ইকুয়ালস 1 প্লাস কাই m। তো আমি এদের পরিচয়টা আরো একবার বলে নিচ্ছি, তারপর আমরা বিনতি কোণের অঙ্কে চলে যাব, বিনতি কোণ দেখাবো। তো তার আগে আমরা এই জিনিসটা আরেকবার একটু বলে নিই। b হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মিউ হচ্ছে প্রবেশ্যতা এবং h হচ্ছে চৌম্বক তীব্রতা। তাহলে এটা চুম্বকের বৈশিষ্ট্য, এটা মাধ্যমের বৈশিষ্ট্য। আর m চৌম্বক ভ্রামক, এটা হচ্ছে চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামক সেটা হচ্ছে মেরু শক্তি m ইন্টু টুয়াইস l। টুয়াইস l হচ্ছে দুই মেরুর দূরত্ব। তো অনেকে জিজ্ঞেস করতে পারো যে কেন l হলো না, টুয়াইস l কেন লিখি আমরা? মাঝখানের পয়েন্টটাতে চৌম্বকত্ব থাকে না, ওই পয়েন্টটা নিউট্রাল, ওইটাকে জিরো ধরে এই পাশে l এই পাশে l, টুয়াইস l ধরা হয়। তাহলে হচ্ছে এরপর চৌম্বকায়ন তীব্রতা I, সেটা হচ্ছে m বাই v। m হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এই যে এইটা, আর v হচ্ছে আয়তন। আর এই লাস্টে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপেক্ষিক প্রবেশ্যতা।
সেই আপেক্ষিক প্রবেশতা আমরা একটু আগে লিখেছিলাম যে এটা হচ্ছে কোনো মাধ্যমের প্রবেশতা ডিভাইডেড বাই শূন্যস্থানের প্রবেশতা, পারমিয়েবিলিটি। তাহলে রিলেটিভ পারমিয়েবিলিটি বা আপেক্ষিক প্রবেশতা ইকুয়ালস 1 প্লাস কাই এম। কাই এম মানে হচ্ছে চুম্বক গ্রাহিতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ওকে, তারপরে হ্যাঁ, নাইম জিজ্ঞেস করেছো যে এগুলি সব সূত্র কিনা। হ্যাঁ, এগুলি সব সূত্র, তুমি এগুলি ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি মতিউর রহমান প্রশ্ন করেছো। ওকে, মতিউর রহমানের কথা আমরা এরপর রাখার চেষ্টা করব, ধন্যবাদ। তো এই সূত্রগুলো আমাদের লাগবে। এবারে আমি বিনতি কোণে চলে যাচ্ছি। বিনতি কোণটা একটু ব্যাখ্যা করি। তাহলে দেখো, একটা চুম্বককে আমি যদি এইভাবে ধরে মুক্তভাবে ঝুলতে দেই, উত্তর দক্ষিণ দিকে রেখে, এই উত্তর দক্ষিণ দিকে রেখে যদি মুক্তভাবে ঝুলতে দেই, অর্থাৎ ভর কেন্দ্র থেকে ঝুলিয়ে দেই, তাহলে ও কিন্তু মাটির সাথে সমান্তরাল হয়ে থাকে না, একটা অ্যাঙ্গেল করে থাকবে। কারণ হচ্ছে, আমি যদি ছবি এঁকে দেখাই, এই হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এইভাবে কাজ করে, এইরকম করে, আবার এইরকম করে কাজ করে। তো একটা ম্যাগনেট সবসময় কি করে, চৌম্বক বল রেখা বরাবর নিজেকে অবস্থান করাতে চায়। তাহলে এখানে মাটির সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল যা, এখানে ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেল। ঠিক সেরকম করে ধরো আমি ঢাকার কথা যদি চিন্তা করি, ধরা যাক এইটা হচ্ছে ঢাকার মাটি, এটা হচ্ছে আমাদের ঢাকার মাটি। সেখানে ঢাকায় চৌম্বক ক্ষেত্রটা মনে করো এইরকম, চৌম্বক ক্ষেত্র এরকম। তাহলে এই বি হচ্ছে আমাদের ভূচুম্বকের চৌম্বকত্ব বা জিওম্যাগনেটিজমের যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা। তো এটা ভূমির সাথে কত কোণ তৈরি করে, এটা ভূমির সাথে কোণ তৈরি করে ডেল্টা, যার ফলে আনুভূমিক বা হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা পাবো আমরা হচ্ছে বি কজ ডেল্টা, এটাকে বলা হয় বিএইচ। আর উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট সেটা আমি কি পাবো, সেটা আমি পাবো হচ্ছে বি সাইন ডেল্টা, এটা হচ্ছে আমাদের বিভি বা বি ভার্টিক্যাল। তাহলে এই দুইটা কম্পোনেন্টে আমরা ভেঙে ফেললাম, লম্ব উপাংশে ভেঙে ফেললাম, পারপেন্ডিকুলার কম্পোনেন্টস। তাহলে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা উল্লম্ব উপাংশ। তাহলে তুমি তো লিখতেই পারো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস রুট ওভার বিভি স্কয়ার প্লাস বিএইচ স্কয়ার। তুমি এরকম যেমন লিখতে পারো, তেমনি তুমি এই সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করো, অর্থাৎ বিভি কে বিএইচ দিয়ে ডিভাইড করো। তাহলে আমি লিখতে পারি বিভি বাই বিএইচ ইকুয়ালস tan ডেল্টা। এই যে ডেল্টা কোণটা আনুভূমিকের সাথে চৌম্বক ক্ষেত্র যে অ্যাঙ্গেল করে, এইটাকেই বলা হয় বিনতি কোণ, এইটাকেই বলা হয় বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ বা শুধু ডিপ। তাহলে এটাই হচ্ছে ডিপ বা বিনতি। তাই তুমি যদি এটার মান জানো, এটার মান জানো, এটা বের করে ফেলতে পারবে। আবার এই অনুপাত থেকে tan ইনভার্স করে বিনতি কোণ বের করে ফেলতে পারবে। এবারে আমি তোমাদেরকে বিনতি কোণ থেকে একটা প্রবলেম করতে দিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে এক্ষুনি রেডি হও, এখনই আমাদের এই প্রশ্নটার উত্তর দাও। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বলেছো যে শুধু ঢাকায় সব মানুষ থাকে কিনা, ধরে নাও এটা চিটাগং এর মাটি। এবার আমরা হচ্ছে চিটাগং নিয়ে একটা অঙ্ক করব। চিটাগং বা সিলেট বা যে যেখানে আছো তুমি ধরে নিতে পারো তোমার নিজের জায়গা। তাহলে ধরা যাক এটা হচ্ছে তোমার নিজের জেলা, যার জেলা যেটা সে নামটা এখানে লিখে নাও। তাহলে এটা হচ্ছে সেই জেলার মাটি, সেখানে চৌম্বক ক্ষেত্রটা মনে করো এরকম। তাহলে তোমাকে আমি এখন তোমার জেলায় অ্যাঙ্গেল অফ ডিপ ডেল্টা বের করতে দিব। তাহলে এই দিকে ধরা যাক ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ধরা যাক 5 মাইক্রো। মাইক্রো আমরা কি দিয়ে লিখি, মাইক্রো লিখে হচ্ছে মিউ দিয়ে। মাইক্রো আমরা এখন বানান করে লিখবো একটু, মাইক্রো টেসলা, মাইক্রো টেসলা। এদিকে হচ্ছে 5 মাইক্রো টেসলা। আর উল্লম্ব উপাংশ যেটা, সেটা ধরা যাক 3 মাইক্রো টেসলা। তাহলে তুমি আমাকে বলো এই অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ কত, অ্যাঙ্গেল অফ ডিপ বা বিনতি কোণ কত। তুমি এভাবে লিখতে পারো, ধরো তোমার জেলা হচ্ছে সিরাজগঞ্জ, তুমি লিখতে পারো সিরাজগঞ্জ কমা ডেল্টার ভ্যালু এত ডিগ্রি, এইভাবে লিখতে পারো। তাহলে যার যে জেলার নাম, তুমি সেই জেলার নাম দিয়ে অ্যানসারটা আমাকে লিখে পাঠাও, আমি এক্ষুনি চেক করব। হ্যাঁ, যেমন আশিক লিখেছে যে ধরা যাক লালমনিরহাট, তো তুমি লালমনিরহাট এটা বের করে ফেলো। মতিউর রহমান নাটোরের জন্য বের করে ফেলো। তারপর আমি দেখতে পাচ্ছি দীপু মালিক, তারপর আমি দেখতে পাচ্ছি শিজুকা নবী, তারপর দেখতে পাচ্ছি আলামিন, নাইম, তারপর আহনাফ তাহমিদ,
তারপর দুরন্ত পথিক, তারপর আমি দেখতে পাচ্ছি আহিয়ান গালিব। তোমরা এক একজন অ্যান্সারটা বের করতে চেয়েছো, তো আমি অ্যান্সারটা একটু বের করি। অ্যান্সারটা হবে হচ্ছে tan ইনভার্স 3/5, কারণ এটার জন্য ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 3। তাহলে আমি tan ইনভার্স করি, tan ইনভার্স 3/5, তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাব। অ্যাঙ্গেল হচ্ছে 30.96, অ্যান্সারটা হচ্ছে 30.96। তাহলে আমরা 30.9 ধরতে পারি বা 30.96 বলে ফেলতে পারি, 30.96 ডিগ্রি। তাহলে এবারে আমি তোমাদের উত্তরগুলো একটু পড়ার চেষ্টা করি। যেমন অনেকে লিখেছো যার যার জেলার নাম দিয়ে, যেমন লিখেছো অনেকে, আমি দেখতে পাচ্ছি কুষ্টিয়াতে 30.9, তারপর রংপুর, সিরাজগঞ্জ, সিলেট, তারপর আমি দেখতে পাচ্ছি নাটোর থেকে, তারপর মিরপুর থেকে কমেন্ট করেছো, সেটা ঢাকার ভিতরেই হয়ে যাচ্ছে আসলে। তারপর লিখেছো সিরাজগঞ্জ, রংপুর, তারপর আমি দেখতে পাচ্ছি রাজশাহী থেকে করেছো আলামিন, ফরিদপুর থেকে আনোয়ার, তারপর আমি দেখতে পাচ্ছি নাটোর থেকে, রাজবাড়ী থেকে, কুড়িগ্রাম থেকে, অর্থাৎ দেশের অলমোস্ট সব জায়গা থেকে তোমরা এই ক্লাসটা করছো এবং কমেন্টগুলো করছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্সার হচ্ছে 30.96। তাহলে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের এই ক্লাসটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এই অঙ্কগুলো করতে পারার জন্য আরো বেশি ধন্যবাদ। লাস্টে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল আমরা দেখতে পাই, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক এবং অ্যান্টি ফেরোম্যাগনেটিক। তাহলে তার মধ্যে আমরা এখানে ম্যাগনেটিক সুইচ তৈরি করেছিলাম ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে। তো আরেকটা জিনিস একটু বলে দেই যে আমি আরো কয়েকটা জেলার নাম পেয়েছি এখানে, ফরিদপুর, চট্টগ্রাম, আমি দেখতে পাচ্ছি পাবনা, মাদারীপুর, তারপর আমি দেখতে পাচ্ছি টাঙ্গাইল থেকে কমেন্ট করেছো, কুমিল্লা, এবং আরো বিভিন্ন জায়গা থেকে তোমরা কমেন্ট করেছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো দেশ থেকে আমাদের এই ক্লাসটা করার জন্য। তো এখানে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে ম্যাগনেটিক সুইচ তৈরি করেছিলাম। তাই ম্যাগনেটিক সুইচ দিয়ে এই লাইটটাকে জ্বালিয়ে আমি আবার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তো আমি আজকে রাতের মতো বিদায় নিচ্ছি। এরপর আরো কোনো একটা ক্লাসে আরো এক্সাইটিং কিছু বিষয় নিয়ে এবং এরকম মজার পরীক্ষা নিরীক্ষা নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। তো তার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই কামনায় শেষ করছি।